ডিয়ার স্টুডেন্টস, ভিকটিম রাইটস অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস কোর্সের আজকের লেসনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিগত ক্লাসগুলোতে ভিকটিম আইডেন্টিটিস অ্যান্ড অ্যাট্রিবিউটস এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এবং যেখানে আমরা আলোচনা করেছি নীল ক্রিস্টির যে 6টি স্টেরিওটাইপের কথা বলেছেন যে একজন ভিকটিম কেমন হতে পারে, এবং সেই সাথে হচ্ছে তার এই আইডিয়াল ভিকটিমের যে ক্যারেক্টারিস্টিক্স সেটির সাথে রিয়েল বা অ্যাকচুয়াল যে ভিকটিম তাদের ক্যারেক্টারিস্টিক্সে কতটুকু সঙ্গতিপূর্ণ সেই বিষয়ে হচ্ছে আমরা আলোচনা করেছি এবং দেখেছি যে বিভিন্ন ধরনের এম্পেরিক্যাল ফাইন্ডিংস দিয়ে স্কলাররা কিন্তু আইডিয়াল ভিকটিমের যে ক্যারেক্টারিস্টিক্স নীল ক্রিস্টি দিয়েছেন সেটিকে ক্রিটিসাইজ করেছেন যে আসলে যে ভিকটিম তাদের সম্পর্কে কিন্তু একটা আইডিয়াল পিকচার তৈরি করা আসলেই একটি বিতর্কিত বিষয়। তো তারপরেও হচ্ছে আমরা নীল ক্রিস্টির যে আইডিয়াল স্টিরিওটাইপ দেখেছি সেখান থেকে একটা ধারণা পাই যে আসলে ভিকটিমরা সাধারণত কী ধরনের হতে পারে, এবং নীল ক্রিস্টির যে আইডিয়াল ভিকটিমের স্টিরিওটাইপসের কথা বলেছেন সেখানে কিন্তু তিনি অফেন্ডার সম্পর্কেও আমাদেরকে একটা ধারণা দিয়েছেন যে অফেন্ডাররা সাধারণত কী ধরনের হতে পারে। তো আমাদের সেই নিয়ে আলোচনার ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ভিকটিমের আইডেন্টিটি, অর্থাৎ আমাদের যে আলোচনা ছিল ভিকটিম আইডেন্টিটিস অ্যান্ড অ্যাট্রিবিউটস, তার মধ্যে হচ্ছে আমরা অ্যাট্রিবিউটসগুলো অলরেডি গত ক্লাসগুলোতে আমাদের আলোচনা হয়ে গেছে এবং আজকে আমরা মেইনলি ফোকাস করব ভিকটিম আইডেন্টিটিতে। তো আমরা সাধারণত হচ্ছে যে ভিকটিমের আইডেন্টিটি বলতে কাদেরকে হচ্ছে আমরা ভিকটিম হিসেবে চিহ্নিত করব সেই আলোচনাটার থেকে আমরা শুরু করব। তো এবং এই আইডিয়াল যে ভিকটিম আছে তাদেরকে আমরা হচ্ছে কত দূর পর্যন্ত এই ক্যাটাগরিটা হচ্ছে এক্সপান্ড করব, কাদেরকে হচ্ছে আমরা ভিকটিম হিসেবে চিহ্নিত করব এবং কাদেরকে করব না, এই বিষয় নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আমরা হচ্ছে যে বইটি ফলো করছিলাম, আমরা সবাই জানেন যে জেমস ডিগনানের আন্ডারস্ট্যান্ডিং ভিকটিম অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস, এই বইটি আমরা রেফারেন্স হিসেবে ফলো করছিলাম এবং আমাদের আজকের আলোচনা সেই বইয়ের আলোকেই হবে। তো আমরা এক্সপান্ডিং দ্য ক্যাটাগরিজ অফ ভিকটিম এই সম্পর্কে হচ্ছে জেমস ডিগনান কি বলেছেন সেটি নিয়ে যদি আমরা আলোচনা করি, তো প্রথমেই যে বিষয়টি আমাদের লক্ষণীয় যে ভিকটিম আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে তিনি প্রথম বলেছেন যে কনসেপচুয়াল কনস্ট্রাকশনটা কি, আমাদের প্রাথমিক ধারণাটা কি ভিকটিম সম্পর্কে। আমরা যখন ভিকটিম মনে করি তখন কি মনে করি, বা হচ্ছে কী ধরনের অপরাধের ভিকটিম আমরা মনে করি সেই সম্পর্কে তিনি আলোকপাত করেছেন। তো সেইখানে দেখা যায় যে বিষয়টি যে আমরা যখন কোনো ভিকটিম সম্পর্কে চিন্তা করি তখনই আমাদের মনে আসে যে কনভেনশনাল কিছু ক্রাইমের ভিকটিম, অর্থাৎ প্রথাগত যে ক্রাইমগুলো আমাদের সোসাইটিতে সচরাচর ঘটে থাকে সেই ক্রাইমগুলোর যারা ভিকটিম এবং প্রত্যক্ষভাবে যারা হচ্ছে সেই ক্রাইমগুলোর শিকার হয়ে থাকে তাদেরকে হচ্ছে আমরা সাধারণত মনে করে থাকি ভিকটিম, অর্থাৎ ডিরেক্টলি যে হচ্ছে একটি অপরাধের ভুক্তভোগী হয়ে থাকে তাকে হচ্ছে আমরা সাধারণত দৃষ্টিতে মনে করে থাকি তিনি হচ্ছে ভিকটিম। এবং একটি বিষয় লক্ষণীয় এখানে যে এই অপরাধগুলোর ক্ষেত্রেও আমরা মনে করে থাকি যে হচ্ছে যে একদম পার্সোনাল অফেন্সের বিষয়টি আমাদের মাথায় চলে আসে, অর্থাৎ এই ক্রাইমগুলোর ক্ষেত্রে যে কনভেনশনাল প্রেডিটরি ক্রাইমগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে অফেন্ডার সোললি রেসপন্সিবল ফর হিজ অর হার অ্যাক্ট, অর্থাৎ আমাদের প্রাথমিক বা কমন সেন্স যেটা আছে সেখানে আমরা ভিকটিম সম্পর্কে কাউকে জিজ্ঞেস করলে তা আমাদের মাথায় এটি আসে যে একটি অপরাধ যেখানে পার্সোনাল অফেন্ডার ইনভলভ থাকে এবং এই অপরাধের সরাসরি যারা হচ্ছে ভুক্তভোগী বা হচ্ছেন তাদেরকেই হচ্ছে আমরা ভিকটিম হিসেবে চিহ্নিত করি। কিন্তু প্রকৃতপক্ষে শুধুমাত্র কি একটি অপরাধের যে ভিকটিম ডিরেক্টলি যিনি অ্যাফেক্টেড হচ্ছে তার মধ্যেই সীমাবদ্ধ, নাকি হচ্ছে একটি অপরাধের ভিকটিম আরও বেশি বিস্তৃত হতে পারে, আরও অনেককে হচ্ছে এটার সাথে ইনক্লুড করতে পারে, সেই বিষয়টি নিয়ে হচ্ছে জেমস ডিগনান কিন্তু আলোচনা করেছেন। তো আমরা হচ্ছে এই বিষয়টি যখন আলোচনা করতে যাব তখন জেমস ডিগনান আমাদেরকে কিছু প্রশ্ন আমাদের সামনে দিয়ে দিয়েছেন, যে প্রশ্নের গুলো যদি আমরা উত্তর করতে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ভিকটিমের ক্যাটাগরি কতটুকু পর্যন্ত আমাদেরকে এক্সপান্ড করা প্রয়োজনীয়তা
রয়েছে। অর্থাৎ বাস্তবিক বিবেচনায় একটি অপরাধের ভিকটিম কি শুধু যারা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়, নাকি এর বিস্তৃতি আরও বেশি? এই আলোচনায় হচ্ছে আমাদের আজকের মূল বিষয়, এবং এর বিস্তৃতি যদি আমরা চিন্তা করে থাকি তাহলে হচ্ছে কত দূর পর্যন্ত আমরা এই বিস্তৃতিটা করব। সো ইন ডেপথ স্টাডি অ্যাবাউট ভিক্টিমাইজেশন আমাদেরকে ধারণা দেয় যে ভিকটিমের ক্যাটাগরি আমাদেরকে আরও এক্সপান্ড করতে হবে, আমাদের কনভেনশনাল যে থিঙ্কিং সেটির বাইরে গিয়ে হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে, যার ফলশ্রুতিতে আইডেন্টিটি অফ ভিকটিম বিষয়ে একাডেমিক ডিবেট হয়েছে, এবং সেগুলো থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে, এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দিতে যাই তখনই আমরা জানতে পারবো যে আসলে ভিকটিমের ক্যাটাগরি কত দূর পর্যন্ত আমাদেরকে এক্সপান্ড করার প্রয়োজন রয়েছে। তো প্রথম যে প্রশ্নটি এসেছে যে হাউ আইডেন্টিটি অফ ভিকটিম ইজ কনস্ট্রাক্টেড কম্প্রিহেন্সিভলি। যদি আমরা কম্প্রিহেন্সিভলি ভিকটিম আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে আমরা কিভাবে হচ্ছে ভিকটিম সম্পর্কে আমাদের মেন্টাল কনস্ট্রাকশন হচ্ছে, আমাদের কনসেপচুয়াল কনস্ট্রাকশন হচ্ছে, আমরা কিভাবে ভিকটিমকে আইডেন্টিফাই করছি, সেই বিষয়টি একটি বড় প্রশ্ন। তারপরেই যে প্রশ্নটি আসে, ডাজ ইট ইনক্লুড সেকেন্ডারি আর ইনডিরেক্ট ভিকটিম? অর্থাৎ আমরা যারা ভিকটিমোলজি পড়েছি আমরা কিন্তু জানি যে প্রাইমারি ভিকটিমের পাশাপাশি হচ্ছে সেকেন্ডারি ভিকটিমাইজেশন আছে। আমরা কি তাহলে এই আইডেন্টিটি অফ ভিকটিম বা ক্যাটাগরি অফ ভিকটিম যখন চিন্তা করব তখন কি সেকেন্ডারি ভিকটিম বা ইনডিরেক্টলি যারা হচ্ছে অপরাধের শিকার হচ্ছে তাদেরকে কি ইনক্লুড করব না? যেমন একটি খুনের ঘটনায় যিনি নিহত হলেন, আমরা কি শুধু তাকেই ভিকটিম হিসেবে আইডেন্টিফাই করব, নাকি এই ঘটনার আরও যারা ভুক্তভোগী, যিনি খুন হলেন বা হচ্ছে যিনি নিহত হলেন, তার পরিবারের সদস্যরা কি এই ক্রাইমের ভুক্তভোগী না? তারা কি হচ্ছে কোনো না কোনোভাবে এই অপরাধটির নেতিবাচক প্রভাব তাদের উপর কি পড়েনি? তাদেরকে কি হচ্ছে আমরা ভিকটিম হিসেবে চিহ্নিত করব না? অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভিকটিম আইডেন্টিটি নির্ধারণ করতে হবে। একই সাথে আরও প্রশ্ন আছে, ডাজ ইট অলসো এক্সটেন্ড টু দোজ হু উইটনেস সাচ ইভেন্টস লাইক উইটনেস অফ এ মার্ডার or a violence, or whose professional duties require them to assist and deal with the possibly traumatic aftermath? অর্থাৎ প্রফেশনালি যারা রেসপন্সিবল, এই যারা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইমের, বিশেষ করে ভায়োলেন্ট ক্রাইমের যারা শিকার হচ্ছেন তাদেরকে যারা হচ্ছে সার্ভিস দিচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যারা হচ্ছে ফিজিশিয়ানস আছেন, তারা যে তাদেরকে এই ভায়োলেন্ট ক্রাইম যারা গ্রিভিয়াসলি ইনজোর্ড হচ্ছে তাদেরকে যারা তাদের প্রফেশনাল দায়বদ্ধতা থেকে সার্ভিস দিচ্ছেন, এবং তাদের এই সার্ভিস দেওয়ার ফলে তাদের যে এক ধরনের ট্রমাটিক সিচুয়েশন তৈরি হচ্ছে সার্ভিস দেওয়ার পর, তারা কি এই অপরাধগুলোর নেতিবাচক দিকের প্রভাব কি তারা তাদের উপর পড়ছে না? তাদেরকে কি হচ্ছে আমরা ভিকটিম আইডেন্টিটি বা ভিকটিম ক্যাটাগরাইজেশন যেটি বলি সেটিতে ইনক্লুড করব না? এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা খুঁজি তাহলে কিন্তু হচ্ছে আমাদের ক্যাটাগরি অফ ভিকটিম আসলে কতটুকু এক্সপান্ড করতে হবে সেই বিষয়টি আমাদের এক ধরনের ধারণা চলে আসে। অর্থাৎ যারা যে উদাহরণগুলো আমরা দিলাম, যারা ভায়োলেন্ট ক্রাইমের প্রত্যক্ষদর্শী হয় বা এ ধরনের অপরাধের শিকার হয়, এবং তাদেরকে হচ্ছে যারা অ্যাসিস্ট করতেছে বিভিন্নভাবে, তাদের উপরেও অপরাধের নেতিবাচক প্রভাবটা থাকে, এবং তাদেরকেও হচ্ছে কিন্তু ভিকটিম, ইনডিরেক্ট ভিকটিম হিসেবে ইনক্লুড করার জন্য এক ধরনের আর্গুমেন্ট রয়েছে, এবং সেটা হচ্ছে বিভিন্ন এম্পেরিক্যাল এভিডেন্স, রিসার্চ ফাইন্ডিংস দিয়ে কিন্তু হচ্ছে স্কলাররা দাবি করেছেন যে তাদেরকেও হচ্ছে ইনডিরেক্টলি এবং সেকেন্ডারি ভিকটিম হিসেবে ইনক্লুড করা যেতে পারে, অথবা হচ্ছে আইডেন্টিফাই করা যেতে পারে, কারণ পরোক্ষভাবে হলেও তাদের উপর ঘটনার নেতিবাচক প্রভাবগুলো রয়েছে। এবং একইভাবে আরও প্রশ্ন উঠেছে যে বিষয়টিতে, সেটি হচ্ছে পরোক্ষভাবে কিন্তু খুবই গভীরভাবে একটি পরিবার যখন কোনো অপরাধের শিকার হয় তাদেরও ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন একটি পরিবারে যদি হচ্ছে অনধিকার প্রবেশ ঘটে বা চুরির মতো ঘটনা ঘটে, সেটির কিন্তু নেতিবাচক প্রভাব শিশুর উপর পড়ছে, সেটি সাইকোলজিক্যালি, ইকোনমিক্যালি এবং সোশ্যালি কিন্তু তাদের উপর প্রভাব পড়তে পারে। সুতরাং সেই একটি পরিবারের চুরি হয়ে গেল অথবা হচ্ছে অনধিকার গৃহে প্রবেশ হলো বা ভাঙচুর হলো, সেটি ভুক্তভোগী কিন্তু আমরা পরিবারের সকলকেই হচ্ছে
নির্ধারণ করবো এবং বিশেষ করে হচ্ছে শিশুদেরকে কিন্তু এই ক্ষেত্রে খুবই গুরুত্ব সহকারে ভিকটিম হিসেবে চিহ্নিত করার সুযোগ রয়েছে। এবং একই সাথে যখন একটি ঘটনা ঘটে তারপরে হচ্ছে সেই ঘটনার যে দায়ী বা অপরাধী তার কিন্তু বিভিন্ন ধরনের শাস্তি হয়। এখানে কিন্তু আবার আরেক ধরনের একটা ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি যে অপরাধীর পরিবারও কিন্তু পরোক্ষভাবে অপরাধের জন্য ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে হয়? এখানে তাদের আর্গুমেন্টটি হচ্ছে যেটা যে একজন অপরাধী যখন অপরাধ করে এবং অপরাধ যখন প্রমাণিত হয়, সে যখন সাজাপ্রাপ্ত হয়, সে যখন জেলখানায় চলে যায়, তখন তার ফ্যামিলি ইকোনমিক ইনসিকিউরিটিতে পড়ে, তার ফ্যামিলি ইমোশনাল ইনসিকিউরিটিতে পড়ে, এবং এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল স্টিগমাটাইজেশনের বিষয়গুলো থাকে। অর্থাৎ অপরাধের জন্য সে হচ্ছে সাজা পেয়েছে, সে জেলে গিয়েছে, কিন্তু পরোক্ষভাবে কিন্তু তার পরিবারটিও হচ্ছে বিভিন্নভাবে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এখানেও কিন্তু একটি আর্গুমেন্ট চলে এসেছে যে আমরা অপরাধীর পরিবারকে ভিকটিম হিসেবে আইডেন্টিফাই করব কিনা বা হচ্ছে করা উচিত কিনা, এই প্রশ্নটি কিন্তু এখানে আছে। সুতরাং হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ইন্ডিকেট করছে যে আসলে আমাদের ভিকটিম হিসেবে যখন আমরা একটা অপরাধের ভিকটিম হিসেবে যখন একটা ক্যাটাগরাইজেশন করব এবং ভিকটিমের কতটুকু এরিয়া পর্যন্ত হচ্ছে ভিকটিমকে ইনক্লুড করব, তাদেরকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে জেমস ডিগনান কিন্তু আমাদের সামনে দেখিয়ে দিচ্ছেন যে আসলে ক্যাটাগরাইজেশন এক্সপানশনের ক্ষেত্রে আমাদেরকে কত দূর পর্যন্ত যেতে হবে। তো গুরুত্বপূর্ণভাবে আরও একটু বিষয় আমাদের সামনে আসে যে যদি রাষ্ট্রের কোনো অর্গান, হতে পারে এটি ল এনফোর্সমেন্ট এজেন্সি, যদি হতে পারে পুলিশ কাস্টডিতে যদি কেউ নিহত হয় বা হচ্ছে আহত হয়, তাহলে সেই ব্যক্তিটিকে আমরা ভিকটিম হিসেবে ইনক্লুড করব কিনা, ভিকটিম হিসেবে আইডেন্টিফাই করব কিনা, এবং যদি আইডেন্টিফাই করি তাহলে তার ক্যাটাগরাইজেশনটা কী ধরনের হবে। যদি কেউ পুলিশ কাস্টডিতে আমরা দেখি প্রায়ই হচ্ছে হত্যার মতো ঘটনা ঘটে, এবং সেই ঘটনাগুলোর ক্ষেত্রে কিন্তু পরিবারটা হচ্ছে আসলে ভিকটিম হিসেবে আইডেন্টিফাই হবে কিনা এবং সে ক্ষতিগ্রস্ত হলে সে সেটার ক্ষতিপূরণ পাবে কিনা, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন রেখেছেন জেমস ডিগনান। এবং সেখানেও কিন্তু বলেছেন যে আসলে আমরা কত দূর পর্যন্ত ভিকটিমকে আইডেন্টিফাই করব। তো জেমস ডিগনান যে প্রশ্নগুলো করেছেন সেগুলো তিনি বিভিন্ন রিসার্চারের বিভিন্ন গবেষণার সূত্র ধরেই এই প্রশ্নগুলো করেছেন এবং আইডেন্টিফাই করেছেন যে আসলে কত দূর পর্যন্ত হচ্ছে আমরা ভিকটিমের ক্যাটাগরিকে এক্সপান্ড করব। সুতরাং আমাদের এই আলোচনা থেকে কিন্তু আমরা আজকে অন্ততপক্ষে এতটুকু বুঝতে পারছি যে একটি অপরাধের প্রত্যক্ষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র তারাই কিন্তু ভিকটিম হিসেবে আইডেন্টিফাই হবে না, এবং এটি ভাবাটাও কিন্তু হচ্ছে যথার্থ হবে না। আমাদের যে কনভেনশনাল থিঙ্কিং, সেইটার বাইরে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে ভাবতে হবে বিয়ন্ড দ্য ডিরেক্ট ভিকটিম there are some more victims who are affected indirectly by incidents of crime. তো সুতরাং হচ্ছে আমাদের ক্যাটাগরি অফ ভিকটিম আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা এখানে কিন্তু সামারি করি যদি এ পর্যন্ত দুই ধরনের ভিকটিম কিন্তু আমরা পেলাম। একটা হচ্ছে আমাদের প্রাইমারি ভিকটিম যারা ডিরেক্টলি একটি অপরাধের শিকার হচ্ছে, এবং সেকেন্ডারি ভিকটিম আমরা যারা হচ্ছে পরোক্ষভাবে এই অপরাধের ভুক্তভোগী হচ্ছে। আবার আমরা যদি এই কনভেনশনাল প্রেডেটরি অফেন্স এগুলোর গণ্ডির বাইরে গিয়ে আরেকটু আলোচনা করি, যেমন হচ্ছে একটি রোড অ্যাক্সিডেন্টে যারা শিকার হচ্ছেন তারা কি ভিকটিম হিসেবে আইডেন্টিফাই হবে কিনা। অ্যাটলিস্ট যারা কালপেবল মোটরিং এর শিকার হচ্ছে, কালপেবল ড্রাইভিংয়ের শিকার হচ্ছে, যেখানে নেগলিজেন্স থাকে, যেখানে রেকলেসনেস ড্রাইভিং থাকে, তারা হচ্ছে আমাদের এই ভিকটিম হিসেবে আইডেন্টিফাই হবে কিনা। কারণ অনেক দেশের আইনে কিন্তু বিষয়টি পরিষ্কারভাবে রয়েছে যে নেগলিজেন্স ড্রাইভিং, রেকলেসনেস যে ড্রাইভিংয়ের বিপদগুলো রয়েছে সেগুলোর ফলে কিন্তু যদি কোনো দুর্ঘটনা হয় সেটি
ক্রাইম ভিকটিম এবং তার জন্য যিনি দায়ী তার কিন্তু সাজা রয়েছে। সুতরাং সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যখন ভিকটিম হিসেবে ভিকটিম নিয়ে গবেষণা করব, সেই ভিকটিমের গবেষণায় কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে। এবং একইভাবে হচ্ছে আরও কিছু বিষয় রয়েছে যেখানে ভিকটিমের আইডেন্টিটি বা ভিকটিম ক্যাটাগরাইজেশনের ক্ষেত্রে আমরা কনফিউশনের মধ্যে পড়ি, আমরা লিগালি হচ্ছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন পড়ি। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কর্পোরেট অফেন্স হয়ে থাকে, এবং এই কর্পোরেট অফেন্সের ভিকটিমকে ডিরেক্টলি আইডেন্টিফাই করা কিন্তু অনেক ক্ষেত্রেই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ এই কর্পোরেট অফেন্সগুলো সাধারণত অনেক দেশেই যেটি হয় যে এগুলো রেগুলেটরি অফেন্সের ভিতরে ফেলে দেওয়া হয়, এবং লিগ্যালি অনেক ক্ষেত্রেই যে কর্পোরেটের রং ডুইংস সেটা পুরোপুরি প্রমাণ করাটা হচ্ছে কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু এই কর্পোরেট অফেন্সগুলোর কিন্তু সরাসরি বক্তব্যই রয়েছে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা যে বিষয়টি চিন্তা করেছিলাম যে অফেন্ডার শুধুমাত্র হচ্ছে পার্সোনাল অফেন্ডার হবে তা না, কর্পোরেট বা অর্গানাইজেশনও কিন্তু অফেন্স করতে পারে এবং সেখানে ভিকটিমের ব্যাপার থাকে। অর্থাৎ লিগ্যাল এবং পাবলিক যে ইমাজিনেশন কর্পোরেট অফেন্সের ভিকটিমাইজের সম্পর্কে, সেই সম্পর্কে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে আমরা যদি ভিকটিমের ক্যাটাগরাইজেশন নির্ধারণ করতে চাই। যদিও লার্জ কর্পোরেশনের ক্ষেত্রে তাদেরকে ক্রিমিনাল হিসেবে আইডেন্টিফাই করে শাস্তি দেওয়াটা প্রায় সময়ই অনিশ্চিত এবং সংশয়পূর্ণ হয়ে থাকে, যদি না সেখানে একটি কম্প্রিহেন্সিভ এফোর্ট থাকে তাকে অফেন্ডার হিসেবে প্রমাণ করার, এবং রাষ্ট্রের যদি সেই পরিমাণ সক্ষমতা না থাকে তাহলে কিন্তু সেটি সংশয়পূর্ণ এবং অনিশ্চিত একটি বিষয় হয়ে যায় যে আসলে তাকে ক্রিমিনাল হিসেবে আইডেন্টিফাই করে শাস্তি দেওয়া এবং সেই ক্ষেত্রে ভিকটিম আইডেন্টিফাই করা। তো একইভাবে রাষ্ট্রের কোনো এজেন্ট যদি কোনো অফেন্স করে, কোনো আনলফুল ভায়োলেন্সের সাথে জড়িত হয়, সেখানেও কিন্তু যে হতাহতের ঘটনা হয় তাদেরকেও কিন্তু ভিকটিম হিসেবে আইডেন্টিফাই করা অনেকটাই চ্যালেঞ্জিং বিষয়। তো যাই হোক, আমরা হচ্ছে যে বিষয়গুলো আলোচনা করতেছিলাম সেগুলো থেকে আমরা যে ধারণাটি পাচ্ছি যে আসলে আমাদের ভিকটিম আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কী কী বিষয় কনসিডারেশন রাখতে হবে, এবং ভিকটিম আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এখন আমরা চ্যালেঞ্জের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। তো আরেকটি বিষয় আমরা এখানে বলে রাখি যে নীল ক্রিস্টি কিন্তু তার আলোচনায় বলেছিলেন যে অফেন্ডার সবসময় বিগ অ্যান্ড ব্যাড, অর্থাৎ ভিকটিমকে তিনি দুর্বলভাবে উপস্থাপন করেছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একজন ইন্ডিভিজুয়াল কর্তৃক হচ্ছে বিভিন্ন কর্পোরেশন তারা কিন্তু বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়, এবং যে ধারণাটা কিন্তু হচ্ছে নীল ক্রিস্টির যে আইডিয়াল ভিকটিম অ্যান্ড অফেন্ডার সেটির বিপরীত, যেমন হচ্ছে উইক অফেন্ডার এগেনস্ট এ জায়ান্ট ভিকটিম, অর্থাৎ একজন অফেন্ডার কর্পোরেশন অথবা হচ্ছে কোনো এজেন্সির বিরুদ্ধে কিন্তু অপরাধ করতে পারে। এটি হচ্ছে আরেকটি ডিপার্চার ফ্রম দ্য আইডিয়াল ভিকটিম টাইপস অফ নীল ক্রিস্টি। অতএব আমরা যে আলোচনাটি আজকে করলাম সেটির সামারি যদি করি তাহলে আমরা বলতে পারবো যে হচ্ছে ভিকটিম আইডেন্টিটিস এবং অ্যাট্রিবিউটস প্রকৃতপক্ষে এই ইস্যুটি হচ্ছে হাইলি কন্টেস্টেড অ্যান্ড কন্টিনজেন্ট ইন নেচার, এবং এটি আমরা দেখতে পেলাম যে কনভেনশনাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ভিকটিমকে এমনকি অফেন্ডারকে অনেক সময় হচ্ছে ক্লিয়ারলি আইডেন্টিফাই করা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। এবং এই বিষয়ে হচ্ছে জেমস ডিগনানের যে আলোচনা সেখানে আমরা দেখলাম যে ডিরেক্টলি যারা ভিকটিম হচ্ছে তাদের বাইরেও আরও ভিকটিম রয়েছে যারা হচ্ছে ইনডিরেক্টলি একটা অপরাধের ভুক্তভোগী হয়ে থাকে, এবং তিনি বিভিন্ন প্রশ্নের আলোকে বিভিন্ন গবেষণার যে গবেষকরা প্রশ্ন করেছেন সেইগুলোর রিভিউ করে তিনি কিন্তু আমাদেরকে সামনে প্রশ্ন করে দেখিয়ে দিয়েছেন যে আসলে আমাদের ডিরেক্ট ভিকটিমের বাইরেও যে ভিকটিম ক্যাটাগরাইজেশন সেটিকে এক্সপান্ড করতে হবে। তো আমরা হচ্ছে সেটি আলোচনা এতক্ষণ করছিলাম। তো হাউভার আই থিঙ্ক অ্যাট দ্য এন্ড অফ দিস সেশন আমাদের এই বিষয়টি অন্ততপক্ষে পরিষ্কার হয়েছে যে ভিকটিম সম্পর্কে আমাদের যে কনভেনশনাল কনসেপশন রয়েছে সেটি অনেকটাই বিস্তৃত করতে হবে আমাদেরকে, এবং ভিকটিমকে শুধুমাত্র হচ্ছে আমাদের কনভেনশনাল থিঙ্কিংয়ের মধ্যে রাখলে চলবে না, এবং এর বাইরে গিয়ে হচ্ছে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেগুলোর আলোকে ভিকটিম ক্যাটাগরাইজেশন নির্ধারণ করার বিষয়টি রয়েছে। তো অতএব আমরা আজকের এই আলোচনায় এখানেই
সারাংশ করতে চাই যে ভিকটিম ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুই ধরনের হতে পারে। ডিরেক্ট ভিকটিম যারা, তাদেরকে আমরা বলছি প্রাইমারি ভিকটিম, এবং ইনডিরেক্টলি ভিকটিম যারা হচ্ছে তাদেরকে আমরা বলছি যে হচ্ছে সেকেন্ডারি ভিকটিম। এবং সেকেন্ডারি ভিকটিমের ভিতরে আমরা হচ্ছে দেখেছি যে আমরা কত দূর পর্যন্ত সেকেন্ডারি ভিকটিম যেতে পারবো। তো অতএব আমরা এখানেই আজকের আলোচনাটি শেষ করছি, এবং আমাদের এই আজকের আলোচনা যদি কারো কোনো প্রশ্ন থাকে বা হচ্ছে কোনো কমেন্টস থাকে, তাহলে আমাদের এই ভিডিওর লিঙ্কে আপনারা দিতে পারবেন, অথবা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপে রয়েছে সেইখানে আমাদের আলোচনার সুযোগ রয়েছে। এবং পাশাপাশি হচ্ছে যদি কারো মনে হয় যে সরাসরি হচ্ছে আলোচনার প্রয়োজন রয়েছে, তাহলে হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে লাইভ সেশন হবে সেইখানে হচ্ছে আমরা ইন্টারেক্টিংয়ের মাধ্যমে আমাদের যে বিষয়গুলো কনফিউশন রয়েছে বা হচ্ছে কোনো ডিবেট রয়েছে সেগুলো হচ্ছে সমাধান করতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।